তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমরা তার বক্তব্য শুনতে। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী জয়শ্রী পট্টনায়ক মা, আমি তাকে আহ্বান করছি। মা আপনি আসুন। জয় গুরু মা। আর্য খ্রিস্টের পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর আমার, জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাঠ শ্রী শ্রী বড়দা, আচার্যদের শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সবাইকে আমার জয়গুরু। কি বলবো আর, মার এত সুন্দর কথা শুনে মানে আমার ইচ্ছা হচ্ছিল কি এটা শর্তই না, আমি শুনতাম, এইরকমই শুনে যেতাম। অনেকটাই শিক্ষা মানে করার আছে সবার থেকে। এত মা তো এত মানে সব কিছু যে বলে গিয়েছেন, মানে সব কিছুই বলে গেলেন। কি বড়মার ক্যারেক্টার যেটা, মানে আমি হয়তো নারীর নীতি পড়ি, না হলে বড়মার লাইফটা যদি দেখি এক্স্যাক্টলি সেম। শ্রী ঠাকুর যেরকম বললেন কি আমার কথা আর আমার বাণী সব কিছু সেম, এক্স্যাক্টলি বড়মার লাইফ আর নারীর নীতির প্রত্যেকটা বাণী তার ভিতরেই চরিত্রায়িত ছিল। তো আমার মানে আমাদের সবারই তিনি অনুমেয়, আর তাকে দেখেই আমার জীবনটা যেরকম সেই মতন হতে পারি। তো একটা কথা কি, তখন যদি মা যে বলছিলেন কি আগের যদি সময়টা দেখব, তখন মেয়েরা ঘরে গৃহের ভিতরে তার শিক্ষাটা হচ্ছিল। কতটা ওরা শিক্ষিত হতে পারবে, কতটা সব বিষয়ের দিকে তার নজরটা যায়, আর তার জ্ঞানটা বাড়ায়। আর সব দিক থেকে যেরকম ঠাকুর বলেছেন কি মেডিসিনাল নলেজও একটা মেয়ের থাকা লাগে। আর শরীরের সুস্থতা মানে ফিজিক্যাল বডিটাকে মেনটেন করতে গেলেও কি কি জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো মানে সেই জিনিস ব্যাপারেও নলেজটা থাকা দরকার একটা মেয়ের। তো এই সব কিছু পারিবারিক শিক্ষা ভিতরে চলে আসছে। তো আগে যদি দেখি তাহলে মেয়েদের শিক্ষাটা পরিবার ভিতরে হচ্ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন তো একটা ট্র্যাডিশন হয়েই গেছে কি এডুকেশন মানে লিটারেসি চলে এসেছে, আর বাইরে যেতে হবে, স্কুলে যেতে হবে, কলেজ পড়তে হবে, চাকরিও করতে হবে। কেননা আজকের সমাজে সবাই চায় আমরা ইন্ডিপেন্ডেন্ট হব। মা যে বলছিলেন স্বাধীনতার কথা, নারীর স্বাধীনতা, মানে এইটা যখন শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞেস করা হচ্ছে কি ঠাকুর পুরুষ শ্রেষ্ঠ না নারী শ্রেষ্ঠ, তখন শ্রী ঠাকুর সেই কথাটাকে রিপিট করলেন কি নারী তার বৈশিষ্ট্য নিয়ে শ্রেষ্ঠই, আর পুরুষ তার বৈশিষ্ট্য নিয়ে শ্রেষ্ঠ। এখানে কেউ কার সাথে কম্পেয়ার করা যেতে পারে না। যেরকমের আমরা দেখি একটা গাড়ি মানে একটা যদি আমরা ভেহিকেল দেখি, সে তার মিনিমাম দুটো হুইল থাকে, দুটো থাকে ব্যালেন্স করতে লাগলে। তো এই ব্যালেন্স করা মানে যখন ব্যালেন্স করা যাবে একটা ভেহিকেলকে, সেই দুটো হুইল যেটা আছে সেটা সমান কিন্তু বিপরীত থাকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক থাকে, না হলে সাইড বাই সাইড থাকে, রাইট? যে শ্রী ঠাকুর এক্স্যাক্টলি সেই কথাটা বলেছেন। সম বিপরীত টেন্ডেন্সি নিয়ে মনোবৃত্তিয়ানুসারিণী যদি কেউ একটা মেয়ের সাথে বিয়ে করা যায়, তাহলে কিন্তু পারফেক্ট ম্যারেজ হয়। আর সেই ম্যারেজটা ভিতরে সেই দম্পতিদের থেকেই একটা সুসন্তান লাভ করাটা আশা করা যেতে পারে। আবার শ্রী ঠাকুর মেয়েদের ব্যাপারে একটা জিনিস বলছেন যে মানে যে নম্যতাতে বিপর্যয় আর নম্যতাতে উৎকর্ষ, এই ব্যাপারটা নিয়ে শ্রী ঠাকুর বলছেন নারী প্রকৃতিটাই সহজনম্য। মানে তাদেরকে বেশি শাসন করা লাগে না, তাকে বেশি আমরা সবাই দেখেছি মানে কেউ যদি একটা মেয়েকেও জোর করে কিছু বলে দেয়, তো ইমিডিয়েটলি আমাদের মুডটা অফ হয়ে যায়। আমরা সব সময় চাই একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, অ্যাপ্রিসিয়েশন, প্রেজিং, এই সব কিছু আমরা চাই। কেন আমাদের যে লাভ সেন্টারটা এতই সহজনম্য, প্রকৃতিটাই সহজনম্য। তাই শ্রী ঠাকুর বললেন যে এই প্রকৃতিটা মানে তার এই যে সহজনম্য ক্যারেক্টারটা যেদিকে যাবে সেই মতন মানে সেই মতন কালারফুল হয়ে যেতে পারে, পজিটিভলি নেগেটিভলি মধ্যে। তো এই পজিটিভ যদি আমি আমার প্রকৃতিটাকে করে ফেলি মানে কালারফুল করে ফেলি, তখন লাভটা কি হয় শ্রী ঠাকুর বলছেন। তো সমাজের সংসারের সব কিছুকে বাদ দিয়ে সব কিছুকে ইগনোর করে সেটাকে
অব্যর্থ হয়ে জড়িয়ে ধরে থাকে। আমরা দেখি কি যখন কার একজনের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হয়ে যায়, তখন পরিবারে হোক, পরিবেশ ভিতরে হোক, ফ্রেন্ডস হোক, যে কেউ মনা করুক না কেন, একটা মেয়ে কিন্তু মানে একটা মেয়ে, একটা ছোট মেয়েও হোক, না হলে টিনেজার হোক, না হলে প্রাপ্তবয়স্কা মেয়েও হোক, ইজিলি ছাড়তে পারে না। কেননা তার অন্তরের ভেতরে, তার মনের ভিতরে সেই ভাবটা, সেই যে ইমোশনটা, সেই প্রীতি কেন্দ্রটা যাকে ভালোবাসছি তার মতন রঙ্গায়িত হয়েছে। তো এখন আমাদের চিন্তা করা দরকার কি, আমাদের একটা ভাবার বিষয় কি আমি কার কাছে রঙ্গায়িত হব, সে পয়েন্ট অফ অ্যাট্রাকশনটা কে থাকা দরকার আমার কাছে। সে কিছুই হতে পারে, আমার প্রবৃত্তি হতে পারে, আমার জব স্যাটিসফ্যাকশন হতে পারে, আমার ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন হতে পারে, আমার পার্টনার প্রোফাইল হতে পারে, কিছুও হতে পারে, না হলে আইডিয়ালও হতে পারেন। তো আমাকে এখানে মানে করতে হবে, জাস্টিফাই করতে হবে নিজের সাথে কি আমি শ্রেষ্ঠর দিকে যেতে চাই, মানে যিনি শ্রেষ্ঠ, যিনি সব কিছু পূরণ করতে পারবেন আমার জীবনে, তাদের দিকে যেতে চাই, না আমি শুধু এই ছোট ছোট খুশি, ছোট ছোট কি বলা যায় স্যাটিসফ্যাকশন ভিতরে নিজের মনটাকে জড়িয়ে ধরতে চাই। যদি ছোট ছোট স্যাটিসফ্যাকশন আমাকে লাগবে কি হ্যাঁ এটা তো আমাকে স্যাটিসফাই করছে, এটা তো আমার মানে ড্রিমটা ফুলফিল করছে, তো আমার গোল হচ্ছে এইটা, কি না হলে আমার মানে লাইফটাকে আমি এই মতনই করে ফেলবো, যদি এটা চাই, তখন কি হয় একটা সময় পরে, একটা টার্গেট পরে স্যাচুরেশন চলে আসে। স্যাচুরেশন যখন চলে আসে তখন কি হয়, মানে মনটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। মানে তারপরে একটা মনের থেকে একটা প্রশ্ন ওঠে যে নেক্সট হোয়াট, এরপরে কি আছে, তখন আর আনসার পাই না। তখন চলে আসে যে জীবনটা ভারাক্রান্ত, জীবনটাতে আর এনজয়মেন্টই নেই। কিন্তু সেই মুহূর্তে মানে সেই অ্যাট দ্য কম্প্যারিজন অফ সেম থিং, যখন আমি শ্রেষ্ঠকে আমার জীবনে আশা করি, যিনি মানে তাকে যদি আমি বাঞ্ছিত করে ফেলি, তার মতন হওয়ার চেষ্টাটা যদি আমাকে জড়িয়ে ধরে, তো আমার ডেভেলপমেন্টটা স্টেপ বাই স্টেপ হতে চলে। কেননা ইষ্ট আর আদর্শ যিনি, তার তো কোথায় সীমা নেই, তার তো কোথায় এন্ডিং নেই। ভালো যেরকমের বলা যায় কি সৎ যেটা, ভালো যেটা, যে বলা যায় না কি সচ্চিত আনন্দময় আনন্দ যেটা, তার কোনো মানে কোন জায়গায় তার লিমিটেশন নেই। সে আরও আরও প্রাপ্তির জন্যে এগিয়ে চলতে থাকে, আর সে প্রাপ্তি হলেও তার ভিতরে একটা সব সময় আর কিছু পাওয়ার ইচ্ছাটা মানে চলে গ্রো করতে থাকে, তারা শেষ হয় না। তাই শ্রী ঠাকুর নারীদেরকে যে বলেছেন, এই আমি যদি তার বৈশিষ্ট্যগুলো দেখি, নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন, এই সব কিছু কিন্তু আমার মনে হয় এই সব কিছু কিন্তু পরিবার জন্য থাকবে, স্বামীর জন্য থাকবে, পরিবেশের জন্য থাকবে, কিন্তু সব থেকে মানে মূল জিনিসটা হচ্ছে ইষ্টকে নিয়ে সেই সেবা, সেই নিষ্ঠা, সেই শুশ্রূষা, আর যে বলা যায় না ধর্ম, প্রত্যেকটা জিনিস যদি আমি আমার নিজের মন মাফিক মানে করতে চলি, নিজের মন মাফিক যতটা বুঝছি, যতটা প্রবৃত্তিমুখী হয়, যতটা বুঝছি আমি এই মতনই করা দরকার, আমি যদি সেই মতন করে চলি, তখন কিন্তু আমার সেই পিওর অ্যান্ড প্রপার ডেভেলপমেন্টটা পাওয়া যাবে না। তাই যা কিছু করি, যা কিছু আমার জীবনে হোক না হোক, কি যা কিছু আমার বাঞ্ছিত আছে, আমার ড্রিম আছে, সব কিছু কিন্তু ইষ্টকে ধরে, ইষ্টকে ছেড়ে কোন কিছু যদি আমি চেয়ে ফেলি, মানে আমার যদি চাওয়া পাওয়াটা থাকে, তার ভিতরে কিন্তু দুঃখটা চলে আসে। এই দুঃখ আসার পরে কি হয় না, এই একটা মার কথা থেকে একটা কথা মনে আসলো যে শ্রী ঠাকুর আবার বলছেন কি যে অধীন বোধে প্রেম, মানে আমি যখন অবসেসড হয়ে যাই, আমার যখন স্যাচুরেশন চলে আসে, যখন লাগে আমাকে কি আমার জীবনটা উন্নতিমুখর হচ্ছে না, তখন এই প্রেম আসে না, আমাকে সেটা বার্ডেন বলে ফিল হয়। আমাকে লাগে যে কর্তব্যবোধ, মানে আমি করছি, করার আছে তাই করছি,
তার ভিতরে ভালোবাসাটা আর পাওয়া যায় না। তাই শ্রী ঠাকুর বললেন কি প্রকৃত প্রেম যেটা, সেই মানে সেটা হচ্ছে চিরবহনশীল আর চিরসহনশীল। তার ভিতরে কোনো সময় কোনো রকমেরও থাকে না, টায়ার্ডনেস থাকে না, কোনো রকমের মানে স্যাচুরেশন থাকে না, কি এতটা হয়ে গেল তো আই এম ডান উইথ দ্যাট, এই রকমের ফিলিংস থাকে না। তো সেই জিনিসগুলো আসবে কখন, কোথা থেকে আসবে? কি এই রকমের কেউ আছে সমাজে, কি এই রকমের কেউ আছে দুনিয়াতে, সংসারে, যার কাছে আমার সব কিছু ন্যস্ত করে, মনটাকে ন্যস্ত করে, শরীরটাকে ন্যস্ত করে, আত্মাটাকে ন্যস্ত করে আমি পিওরলি স্যাটিসফাইড হতে পারবো? ইষ্টকে বাদ দিলে এই রকমের কেউ থাকে না। ইষ্টকে ধরে আমার যদি পরিবারের জন্যে আমার সেবা শুশ্রূষা নিষ্ঠাটাকে মানে বাড়াতে চলি, তাহলে গিয়ে এই পরিবারটাকে, যে সম্পর্কটা মানে পরিবার ভিতরে যে রিলেশনশিপটাকে, সেটাকে আরও মজবুত করতে পারি। তাই শ্রী ঠাকুর পুরুষ হোক নারী হোক, ঠাকুর বলছেন কি বাচ্চা থেকে মানে সন্তানদেরকে সব রকমের শিক্ষাটা দেওয়া দরকার। তার ভিতরে কিন্তু ইষ্টকেন্দ্রিক হয়ে চলাটা হচ্ছে সব থেকে বড় জিনিস, সব থেকে বড় শিক্ষা, শ্রী ঠাকুর বলছেন। তো তো এই জায়গায় আরেকটা কথা মনে আসে, যখন আমরা সবার জন্য করি, সবার জন্য আমি যখন শ্রী ঠাকুরের কথা শুনি, না হলে স্ক্রিপচার্স পড়ি, কি আমার লাগে কি তাহলে কি সব সময় স্বামীর কথা শোনা, সব সময় পরিবারের কথা শোনা, এইটাই হচ্ছে মনে হয় একটা ভালো নারীর টেন্ডেন্সি, টেম্পারামেন্ট। তো তখন আর অনেকটা সময় আমারও হয় কি, অনেকটা সময় আমি আর নিজের মাথা ঘামাই না, আমি ভাবি কি যেটা বলা হয়েছে আমার জন্য করতে, আমি সেটাই করব। শেষে ঠাকুর আবার সেইখানে বলছেন কি নারীটা হবে লক্ষ্মী স্বরূপা। লক্ষ্মী স্বরূপা মানে কি, চারদিকে লক্ষ্য রেখে চলা, মানে তার ভিতরে এত মানে সব, আমার বলার উদ্দেশ্যটাই এই যে সব দিক থেকে সে ম্যাক্সিমাম এডুকেটেড হওয়া দরকার। আর এডুকেশনটা শুধু খালি লিটারেসি দিকে নয়, পারিবারিক শিক্ষা, আর্থিক দিকটাকে কী রকমের ম্যানেজ করা যায়, স্বাস্থ্য দিকটাকে কী রকমের ম্যানেজ করা যায়, নাম ধ্যান করে না হলে ইষ্টকেন্দ্রিক হয়ে চললে কি করে ব্যক্তিত্ব ভিতরে স্ফুরণতারা হয়, ব্যক্তিত্ব স্ফুরণটা হয়, সেটাও এক রকমের এডুকেশন। তারপরে বাচ্চাদের সাথে তার মেন্টালিটিকে জজ করে, তার মেন্টালিটি দিকে গিয়ে কি করে তাকে হ্যান্ডেল করা লাগে, সেটাও এক রকমের এডুকেশন। তার সাথে সাথে স্বামীর কথা যখন উঠে, তখন আমরা ভাবি কি মানে যেটা ফিলিংস আছে সব কিছু আমি তার সামনে বলে ফেলি, কি তার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তখন হয়তো তিনি মানে তার মাইন্ডটা ঠিক আছে কি না আছে সেদিকে আর নজর দিই না। তখন হয়তো কোন সময় তিনি শুনেন, কোন সময় হয়তো একটু বিরক্ত হয়ে যান। তো এই নিয়ে একটু মনটা খারাপ হয়ে যায় কোন দিন, যে আমার কথা আমি কার কাছে শেয়ার করতে পারছি না, আমি নিজের কথাটা কার মানে মনের মতন করে বলতে পারছি না, হয়তো এই নিয়ে আমার মাথায় সবসময় জিনিসগুলো থাকে। শ্রী ঠাকুর বলছেন আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে পতিব্রতা নারী, একটা হচ্ছে সতী নারী। পতিব্রতা নারীকে, যে পতির মানে স্বামীর যা করলে সব দিক থেকে ভালো হয়, মানে যেটা স্বামী ইচ্ছা করেছেন, আমার এটা দরকার, আমার সেটা দরকার, না হলে এটা করলে আমার ভালো লাগে, এই সব কিছু যদি আমি মেনে চলি আমার নিজের মাথা না ঘামিয়ে, তখন আমি পতিব্রতা হলাম, মানে তার ইচ্ছা মতন চলে। ঠাকুর বলছেন আমাকে কিন্তু সতী নারী একটু ভালো লাগে। কেন? সতী নারী এই রকমের একটা মা না হলে একটা মেয়ে হবে কি, সে হয়তো স্বামীর কিছু একটা জিনিস ভালো লাগে না, কিন্তু তার শরীর পক্ষে ভালো, তার মানসিক দিক জন্য ভালো, তার পারিবেশিক মানে সে যে পরিবার ভিতরে থাকে, যে পরিবেশ ভিতরে থাকে, সেই পরিবেশ আর পরিবারের জন্যে ভালো, সেটাকে কিন্তু আমাকে সেই দৃষ্টি রেখে, সেই লক্ষ্মী দৃষ্টিটা রেখে সেইটাকে ধরে কাজ করতে হবে। আর হয়তো এখন তিনি বুঝতে পারবেন না কি এইটা কি করে হলো, কেন করলি, কি তুমি এই রকমের কেন করলে, কিন্তু পরে হয়তো তাকে আমি বুঝাতে পারবো যে এই জিনিসটা আপনার জন্য ভালো ছিল, কি আপনার পরিবারের জন্য ভালো ছিল, কি পরিবেশের জন্য ভালো ছিল।
তো যদি এই ছোট ছোট কথা দেখি, আমি নিজের কথা বলছি, অনেকটা সময় ঠাকুরের বাণী, শ্রী ঠাকুরের যখন যতটা বাণী আছে, পরে একটু একটু কনফিউশন চলে আসে যে এটা কী রকমের, সেটা কী রকমের, এটা করব না সেটা করব। কিন্তু যখন সিচুয়েশন আসে তখন চলে আসে এই ব্রেন ভিতরে, মানে যদি নাম ধ্যান পরায়ণ হয়ে থাকি, যদি প্রত্যেকটা সময় ঠাকুর এখানে থাকলে কি করতেন, ঠাকুর এখানে থাকলে আমার থেকে কি ইচ্ছা করতেন, এই রকমের যদি ব্রেনটা চলে, মানে সবসময় যদি চিন্তাটা চলতে থাকে, তখন স্পন্টানিয়াসলি সিচুয়েশন হিসাবে আমার ব্যবহারটা চলে আসে। আর আর বেশি মানে ইয়ে করা লাগে না, চিন্তা করা লাগে না। সেই জন্য ঠাকুর, শ্রী ঠাকুর বলছেন কি চিন্তা করলে কি হয়, চিন্তন করা লাগে। চিন্তন করব কাকে? তাকেই, যিনি আমার মানে সাগরের কাণ্ডারি, যিনি আমার গুরু, যার অ্যানালিসিস মানে যার অনুশাসন বা আমার কাছে দেওয়াই আছে। এই মা যখন বলছিলেন তখন মাথায় আসছিল কি হয়তো আমরা অনেকটা কিছু বই পড়েছি, মানে অনেকটা এডুকেটেড হতে পারি, হয়তো পিএইচডি করছি, না হলে কেউ হয়তো অনেকটা খুব ভালো জব করছে, কিন্তু শেষে ঠাকুর বলছেন সেই নলেজগুলো আমার ডে টু ডে লাইফ ভিতরে কিন্তু ইউজড হয় না, ইউজফুল হয় না, আমি ইউজ করতে পারি না। তাই সেই শিক্ষা অনেকটা মাত্রায় মেয়েদের জন্যে নিরর্থক, নিরর্থক মানে তার অর্থ হচ্ছে না, মানে আমি লাইফে তাকে ইউজ করতে পারছি না। তার হিসাবে তাকে কম্পেয়ার করে যদি কেউ একজন পরিবারের নলেজটা গেইন করে, কার সাথে কী রকমের বিহেভ করা লাগে, কোথায় সম্ভ্রমতার সহিত বিহেভ করা লাগে, সেবা মানে এই নয় যে আমি আমার নিজের বৈশিষ্ট্যকে হারিয়ে নিজের যে লিমিটেশনস আছে তাকে ইগনোর করে আমি সেবা করে চললাম। এই নলেজগুলো কে দেবে? আজকে যতটা মেয়ে সবার জীবনে যদি দেখি প্রবলেমটা শুরু হয় এইখান থেকে। আমরা ভাবি আমরা মেয়ে তো ভালো করে সবার সেবা করব, সবার শুশ্রূষা করব। শুরু করেছিলাম ভালো চিন্তা নিয়ে, শুরু করেছিলাম পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে, কিন্তু করতে করতে এখন কোথায় একটা অবসেসড হয়ে ফেলেছি, এখন কার সাথে ইনক্লিনেশন চলে এসেছে যেখান থেকে আমি আর ফিরতে পারছি না, আর ফেরাটা হচ্ছে না। তবে কোথায় ভুলটা কোথায় ছিল? আমার পারিবারিক শিক্ষাতে। যে সেই জন্য বললাম যে ঠাকুরের কথাগুলো যে এত মিনিংফুল অ্যান্ড এত ডিপার সেন্স নিয়ে চলে, তাকে আমার দরকার যে অ্যানালিসিস করা, তাকে মানে ডে টু ডে লাইফ ভিতরে কম্পেয়ার করে দেখা লাগবে এই কতটা ইউজফুল, কোথায় কী রকমের ইউজফুল। আমি বেশি টাইম নেব না। তো এই কথা বলে যারা সবাই ইয়াংস্টার্স আমাদের সাথে কানেক্টেড হয়ে আছেন, তো সবাইকে বলবো শ্রী ঠাকুরের যে কথা শুধু খালি ধর্ম সম্প্রদায়ের কথা না, এই সব কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল। কেন? আমরা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে মানে বাঁচতে চলেছি, মানে আমি বাঁচছি এই সোসাইটি নিয়ে, পরিবার নিয়ে, মানুষদের সাথে আমার ডিলিংস হচ্ছে। তাই প্রত্যেক দিন, প্রত্যেক মুমেন্ট, প্রত্যেক রিলেশনশিপ ভিতরে, প্রত্যেক জায়গায় আর প্রত্যেকটা সিচুয়েশন ভিতরে কি করা লাগে সে বুদ্ধিটা কিন্তু দরকার। আর এই বুদ্ধিটা বের করতে, এই বুদ্ধিটা শেখাতে কোন মানে কোনো টিচার এই রকমের শেখাতে পারে না, কোন ইউনিভার্সিটি, কোন স্কুল ভিতরে এই রকমের আলোচনাও হয় না। শুধু ম্যাক্স টু ম্যাক্স মোরাল ভ্যালুস ডিসকাশন হয়, আর সে মোরাল ভ্যালুস যদি আচরণ ভিতরে না আসে তার কোনো লাভও নেই। তাই যখন আমরা গুরু ধরি, যখন আমরা ঠাকুরকে জীবনের বলা যায় না আইডিয়াল বলে, আদর্শ বলে ধরি, শ্রেষ্ঠ বলে ধরি, আর তার মানে তাদের জন্যে যখন আমার ভালোবাসাটা তৈরি হয়, তখন তিনি শ্রেষ্ঠতে প্রেষ্ঠ বলে কনভার্ট হয়ে যান। আমি কোথায় একটা শুনলাম, খুব ভালো লাগলো আমার, শ্রেষ্ঠ তিনি যিনি আমার জীবনে হাইয়ার পজিশন মেনটেন করেন, কিন্তু প্রেষ্ঠ তিনি যেখানে আমি শ্রেষ্ঠকে প্রিয় করে তুলি, তিনি তখন প্রেষ্ঠ হয়ে যান। তো আসুন আমরা এই ঠাকুরের মানে শ্রী ঠাকুরের যে জীবন আদর্শ, আমাকে একটা দেব ক্যারেক্টার যেটা বলা যায় না, ঈশ্বর কোটি মানুষ তৈরি করার তার ইচ্ছাটা ছিল। তিনি তো তার মতন, মানে শ্রী ঠাকুর বলছেন কি তোমাকে দেখে মানুষ চিনতে পারবে কি তোমার পরমপিতা কী রকমের, তোমার গুরু কী রকমের, আমাকে সেই মতন হতে হবে। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে সাঙ্গ করব, আর সবার মঙ্গল প্রার্থনা করি। এখানে যারা সবাই যিনি সবাই কানেক্টেড হয়ে আছেন সবার যেন সার্বিক মঙ্গল হোক।
পরমপিতার কাছে এই প্রার্থনা। জয় গুরুমা। জয় গুরু। আমরা অসাধারণ সুন্দর বক্তব্য শুনছিলাম। আমার সন্তান সম মেয়ে শ্রীমতী জয়শ্রী পট্টনায়ক সর্বোপরি ঠাকুরকে ভালোবেসে যে বাংলাটা এত সুন্দর করে শিখেছে, মানে এটা মানে ঠাকুরের ভাষা বাংলা, তাই যে সে যে এমন সুন্দর করে বাংলা ভাষা শিখেছে। তো শ্রদ্ধা মায়ের সমগ্র বক্তব্য শুনে যেটা আমার শ্রী ঠাকুর একটা বাণী মনে পড়েছে। তিনি বলছেন, বিদ্যার আদিম লক্ষ্যই জানিস উন্নতিকে খুঁজে পাওয়া, জ্ঞান ঐশ্বর্য বিরোধী ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। তাহলে বিদ্যার আদিম লক্ষ্য কি? ঠাকুর হচ্ছে বিদ্যার আদিম লক্ষ্যই জানিস উন্নতিকে খুঁজে পাওয়া। তাহলে আমার উন্নতি কেমন করে আসবে? না, তাকে ধরলে সেই ঊর্ধ্বে নতি, যখন আমি ঊর্ধ্বে নতিতে, যখন আমার জীবনকে সেই ঊর্ধ্বে যখন নত স্বীকার করি, তখন আমার জীবনে উন্নত আসে। আর তখনই দরকার আমার জীবনে সদ্গুরু। আর সেই জন্যই একটা মানুষ যেমন একটা বৃক্ষ চারপাশে লতা পাতার সে যেমন আশ্রয়স্থল হয়, তেমনি একটা মানুষ যখন বড়